আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। কেয়া সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কেয়ার চোখের ভাষা বুঝতে পেরে আহনা পড়ল, আমরা কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত। কেয়া ভারী অবাক হয়ে তাকায়, জিজ্ঞেস করে, কিভাবে? আহিল নামে কাউকে চেনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাব মনে মনে বলে, ও আচ্ছা, মেয়েটার নাম তাহলে অর্ষা। কিন্তু মুখে বলল, আমি আহিলের বড় ভাই। কেয়া এবার খুশি হয়, বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে হেসে বলল, তাই নাকি? তাহলে তো খুবই ভালো হলো। চলুন তবে। দুজনে গিয়ে গাড়িতে ওঠে। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন আহনাব বরাবরের মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়াও চুপচাপ বসে থাকে। বাড়ির সামনে গিয়ে কেয়া বলে, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজ নয়, অন্য একদিন। শিওর? ইনশাল্লাহ। কেয়া হেসে বলল, ঠিক আছে। এরপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়। আহনাব জানালার কাজ নামায়। কেয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কেয়া স্তব্ধ হয়ে যায়। আহনাবও সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষাকে বৃষ্টির মধ্যে উঠোনে দাঁড় করিয়ে কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছে, আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে। ইতিমধ্যেই কেয়া দৌড়ে ভিতরে গেছে। কেয়ার সাথে আহনাবও দৌড়ে ভিতরে যায়। কেয়া কুসুমের দিকে লাঠিটা নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। অর্ষা সরছে না দেখে আহনাব ক্ষোভে ওর দুই বাহু ঝাঁকিয়ে বলে, সত্যি পাগল তুমি? এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? পরক্ষণেই সে টের পায় অর্ষার গায়ের তাপমাত্রা অনেক বেশি। শরীর নিস্তেজ হয়ে আসছে। সে আচমকা অর্ষাকে এক হাতে জড়িয়ে কেয়াকে বলল, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আপনি কি মানুষ? মানুষ হয়ে কোনো মানুষকে কেউ এমনভাবে অত্যাচার করতে পারে? আহনাব রেগে কথাগুলো বলল কুসুমের উদ্দেশ্যে। কুসুম এতক্ষণ কেয়ার সাথে ধস্তাধস্তি করছিল। আহনাবের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি কে? আপনার সাহস হয় কিভাবে আমার বাসায় এসে আমাকে কথা শোনানোর? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমি যে আর কি করতে পারি আর পারবো সেটাও আপনি কল্পনা করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। কেয়া এবার আহনাবের কাছে এসে বলল, প্লিজ এখানে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। আহনাবও তাই করল। অর্ষাকে 5 গোলা করে গাড়ির কাছে যায়। কেয়া যাওয়ার পূর্বেই কুসুম ওর হাত খপ করে ধরে ফেলে বলে, এই অসভ্য ছেলেটা কে? ওর সাথে তোর কিসের সম্পর্ক? কেয়া বিরক্ত হয়ে বলে, না জেনে কোনো কথা বলো না তো আপু। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হাত ছাড়ো। কুসুম হাত ছাড়ে না, চোখ রাঙিয়ে বলে, তুই এক পাও বাড়ির বাইরে যাবি না, চুপচাপ ঘরে যা। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই থাকতে পারে আপু, কিন্তু আমার মধ্যে আছে। বলেই জোর করে হাত ছাড়িয়ে নিয়ে কেয়াও গিয়ে গাড়িতে উঠে বসে। এমনিতে কোনো ফার্মেসিতে না নিয়ে অর্ষাকে হাসপাতালে নিয়ে যায় আহনা। এখানে ওর পরিচিত ডাক্তার রয়েছে। অর্ষাকে বেডে শুইয়ে দিয়ে সে নার্সকে বলে, ওর গায়ের জামাকাপড় ভেজা, জামাকাপড়গুলো পাল্টে হাসপাতালের পোশাক পরিয়ে দিন। জি আচ্ছা, বলল নার্স। আহনাব গেল ডাক্তারের কাছে, আর কেয়া বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে অর্ষাকে দেখে যায়। গায়ে প্রচণ্ড জ্বর। আহনাবকে সে জানিয়েছে সমস্যা না থাকলে আজ রাতটা যেন অর্ষাকে হাসপাতালেই রাখে। রাতে জ্বর আবার বাড়তে পারে। আহনাব কেয়ার সাথে কথা বলে রাজি হয়েছে। অর্ষার চোখের দৃষ্টি ঝাপসা এলোমেলো। তার মনে হচ্ছে এখনও ভাবি তাকে প্রহার করছে। ঠিক কি হয়েছিল সমস্ত ঘটনা সে জ্বরের ঘোরে পুনরায় স্মরণ করে। রেডি হয়ে আহিলের সঙ্গে বের হয়েছিল অর্ষা। আহিলের মন তখনও খারাপ। সে অর্ষাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। আহিলকে এভাবে চুপচাপ দেখে অর্ষা হেসে বলে, ব্রেকআপ হলেও তো কেউ এমন করে না রে। আহিল এক পলক অর্ষার দিকে তাকিয়ে বলে, তুই আমার কষ্ট বুঝবি না। আপুকে ছাড়া বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আপুর কাছে যা, কয়েকদিন বেরিয়ে আয়। পরীক্ষার পর যাব। আর শোন, সরি দোস্ত।
অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, সরি কেন? কালকে কথা দিয়েও তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিনি। ধুর, প্যারা নিস না। তুই ঠিকমতো বাড়িতে যেতে পেরেছিলি তো? ঠিকভাবে গেলে কি এখন তোর সামনে বসে থাকতে পারতাম? আহিল হেসে ফেলে, জিজ্ঞেস করে, এখন কি খাবি বল? কিছু খাবো না। বললেই হলো, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাবার অর্ডার দিচ্ছি, চুপচাপ খাবি। খাবার অর্ডার দিয়ে আহিল বলে, তুই আজ সকালে আমায় ডাকতে যাসনি কেন? গেছিলাম, তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকিনি। তাহলে কি তুইও কলেজ যাসনি? গেছিলাম তো। টাকা পেলি কোথায়? তোর ভাইয়া দিয়ে এসছে। আহিল অবাক হয়ে বলে, সত্যি বিশ্বাস হচ্ছে না। কেন? উনি মানুষটা ভালো। আহিল ভাব নিয়ে বলে, ভাইটা কার দেখতে হবে তো। ঢং। দুজনে খেতে খেতে আরো অনেক গল্প করে। গতকাল রাত থেকে আহিলের যেই পরিমাণ মন খারাপ, কষ্টটা ছিল তা এখন ভ্যানিশ হয়ে গেছে। অর্ষার সাথে থাকলে তার প্রতিটা মুহূর্ত ভালো কাটে, নিজেকে সুখী সুখী মনে হয়। ভাগ্যিস অর্ষাকে সে বন্ধু হিসেবে পেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে অর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিল নিজের বাসায় চলে যায়। অর্ষার আগেই কুসুম বাড়িতে চলে এসেছে। অর্ষা ভেবেছিল ভাবির ফিরতে বোধহয় রাত হবে, কিন্তু সন্ধ্যার আগেই ভাবি ফিরে এসেছে। বাইরে তখন ভীষণ মেঘ, তার চেয়েও অন্ধকার দেখাচ্ছিল ভাবির মুখ। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? অর্ষা ভয়ে ভয়ে বলে, একটু বাইরে গেছিলাম। ভাবি বসা থেকে উঠে বসে, চোখের পলকে চর বসায় অর্ষার গালে, হির হির করে টানতে টানতে উঠানে নিয়ে আসে। বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে লাঠি দিয়ে এলো পাথারি মারতে শুরু করে। 2 বছরের তিয়াস কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসেছিল। মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, তিয়াসের কথাও যেন কুসুমের কর্ণকুহর অবধি পৌঁছল না। তিয়াসকে তার নজরে এলো তখন, যখন ছোট্ট তিয়াসও বৃষ্টির মধ্যে উঠানে নেমে অর্ষার পা জড়িয়ে ধরে কাঁদছিল। কুসুমের রাগ বেড়ে যায়। তিয়াসকে কোলে নিয়ে ঘরে আটকে রেখে আবারও এসে অর্ষাকে মারতে শুরু করে আর বলে, তোকে বলেছিলাম রান্না করতে, তুই রান্না না করে বাইরে বাইরে ঘুরে বেড়াস। এখন আমি খাবো কি বল? আর কত জ্বালাবি তুই আমায়? ভাবির কথা অর্ষার কানে যাচ্ছিল না। তার কানে বৃষ্টির ছুমছুম শব্দের সঙ্গে তিয়াসের চিৎকার করা কান্নার শব্দ ভেসে আসছিল। সে অনুনয় বিনয় করে ভাবিকে বলছিল, তিয়াসকে আগে থামাও ভাবি, ও একা ঘরে ভয় পাচ্ছে। কুসুমের নির্যাতন কমে না। সে কাট কাট গলায় বলে, আমার ছেলেকে নিয়ে তোর এত ভাবতে হবে না, অলক্ষী কোথাকার। তিয়াসের কান্নার শব্দ ফের শুনেই অর্ষার চেতনা ফিরে আসে। সে চিৎকার করে ওঠে, মাথা ব্যথায় যন্ত্রণা হচ্ছে খুব। নার্স ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, উঠবেন না, শুয়ে থাকুন। ধীরে ধীরে অর্ষা পুনরায় ঘুমে তলিয়ে যায়। হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে আহনাব কেয়ার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসে। কেয়া তখন কপালের ওপর হাত রেখে চোখ বন্ধ করেছিল। আহনাব কেশে গলা পরিষ্কার করে বলে, শুনছেন? কেয়া চমকে তাকায়। তার চোখের দৃষ্টি ঘোলাটে, চোখ দুটো লাল হয়ে আছে। জড়ানো গলায় বলল, হ্যাঁ বলুন। আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, ঘুম পেয়েছে? না, চোখ লেগে এসেছিল একটু। কফি খাবেন? খাওয়া যায়। আহনাব আর কেয়া ক্যান্টিনে যায়। দুজনে কফি নিয়ে বসে। কফিতে চুমুক দিয়ে আহনাব জিজ্ঞেস করে, অর্ষা আপনার কি হয়? সম্পর্কে আমরা বেআইন হই, মানে আপুর ননদ অর্ষা। মেয়েটা কি পাগল? মাথায় কোনো সমস্যা আছে? সে অর্ষাকে যেমন ভাবে তেমনটাই বলল কেয়াকে। লোকচুরির স্বভাব তার পছন্দ নয়। তাছাড়া মেয়েটাকে নিয়ে অজান্তেই মনে অনেক কৌতূহলের দানা তৈরি হয়েছে। কেয়া একটু অবাক হয়, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, এ কথা বলছেন কেন? সুস্থ মস্তিষ্কের মানুষ হলে তো এভাবে এত কঠিন মাইর হজম করার কথা না। এক জায়গায় ঠাই দাঁড়িয়ে মার খাচ্ছিল, ও তো চাইলে সরে যেতে পারতো, প্রতিবাদ করতে পারতো। তা না করে চুপচাপ মার খাচ্ছিল। এত বোকা কেন এই মেয়ে? কেয়া হতাশ দীর্ঘশ্বাস নিয়ে বলে, অর্ষা পাগল নয়, সুস্থই, তবে অনেকটা সহজ সরল। মার না খেয়ে কোথায় যাবে বলেন? দিন শেষে তো বাড়িতেই ফিরতে হয়। আপু ছেড়ে দেবে তখন ওকে? ওর মা মারা যাওয়ার পর থেকে বকা মার খাবারের মতোই ডেইলি রুটিন হয়ে গেছে ওর। কখনো তো 3 বেলা খাবারও ঠিকমতো হয় না, তবে নিয়ম করে প্রতিদিন বকা মার খেতেই হয়। এই তিক্ত সত্য আর
রুটিন যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে চুপচাপই মার খায় আর নীরবে কাঁদে। আহনাবের ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মা যে সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সে উপলব্ধি করতে পেরেছে। যার বাবা মা নেই সেই বোঝে বাস্তবতার আড়ালে চাপা পড়ে কিভাবে পিষ্ট হতে হয় প্রতিনিয়ত। অর্ষার জায়গায় আফরিনের কথা ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার। অসহনীয় যন্ত্রণা হয়। অর্ষার প্রতি থাকা তার ভুল মনোভাবও বদলায়। নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করে, ওর ভাই কিছু বলে না? কেয়া তাচ্ছিল্য করে হাসে, শ্লেষের সুরে বলে, কে বলবে? দুলাভাই নিজেও তো মারধর করে, বইয়ের কথাই চলে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, ওরা আপন ভাই বোন তো? হ্যাঁ। আহনাব এবার অবাক না হয়ে পারল না। আপন ভাই হয়েও এমন আচরণ, এত পরিবর্তন। বাবা মা না থাকায় দুজনের কথার মাঝে কেয়ার ফোনটা বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে কুসুম ফোন করেছে, তাই সে ফোন রিসিভ করে না। আহনাব অনধিকার চর্চার বসে জিজ্ঞেস করেই বসলো, কে ফোন করেছে? আপু। রিসিভ করুন। রিসিভ করলেই বাড়িতে যেতে বলবে। তবু দেখুন কি বলে। প্রথম কল কেটে যাওয়ার পর দ্বিতীয় কল রিসিভ করে কেয়া। কুসুম বলে, তোর কোন কথা শুনতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না। তুই এখনই বাসায় আসবি। পরে আসবো। আমি এখনই আসতে বলেছি কেয়া। কেয়া রাগে ফোন কেটে দিল। আহনাব বলল, অসম্ভব, অর্ষাকে রেখে আমি যাব না। আপনি বরং বাড়ি চলে যান। আপনার চোখ দেখে মনে হচ্ছে আপনি ক্লান্ত, চোখে অজস্র ঘুম। আপনার বিশ্রাম নেওয়া প্রয়োজন। অর্ষার জন্য নার্স আছে, আর প্রয়োজনে আমি থাকবো। আপনি বাসায় যান। কেয়া প্রথম বারণ করলেও পরবর্তীতে আহনাবের জোড়াজুড়ির কাছে হার মানে। সত্যি বলতে সে আসলেই অনেক ক্লান্ত। ঘুমের জন্য চোখ মেলে তাকিয়ে থাকতেও সমস্যা আর কষ্ট হচ্ছিল। আহনাব বলল, বাড়িতে পৌঁছে দিয়ে আসবো? না, বৃষ্টি তো নেই, একাই যেতে পারবো। আপনি কিন্তু প্লিজ রাতে হাসপাতালেই থাকবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমায় ফোন করবেন। অবশ্যই, আপনি চিন্তা করবেন না। অর্ষাকে একবার দেখে কেয়া বাড়িতে ফিরে আসে গম্ভীর মুখে। বোনের দিকে ফিরে তাকায় না। এতে অবশ্য কুসুমের কিছুই যায় আসে না। সে কেয়াকে শাসিয়ে বলল, তোর দুলাভাই বাসায় আসলে ওকে কিছু বলবি না। অর্ষার কথা জিজ্ঞাসা করলে বলবি খেয়ে ঘুমিয়ে পড়েছে। কেয়া ঘৃণার দৃষ্টিতে তাকায়। কুসুম সেই দৃষ্টি উপেক্ষা করে কঠোর করে বলে, যা বললাম তা যেন মনে থাকে। কেয়া চলে যাওয়ার পর আহনাব ভাবে কি করবে। কেবিনে যাবে নাকি বাইরে বসে থাকবে। তার আগে পরনের ভেজা জামা কাপড়গুলো বদলানো দরকার। গাড়িতে এক্সট্রা টি শার্ট আর ট্রাউজার থাকার কথা, থাকলে তো ভালোই, নতুবা সারা রাত এই ভেজা কাপড়েই থাকতে হবে। সে গাড়িতে খুঁজে টি শার্ট আর ট্রাউজার পেয়ে যায়। ভাগ্য ভালো ছিল বলা যায়। গাড়িতে বসেই জামা কাপড় পাল্টে আবার ফিরে আসে। ওয়েটিং রুমে বসে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে চুপচাপ। বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে বসে থেকে এবার সে কেবিনে যায়। অর্ষা ঘুমিয়ে রয়েছে, নার্স নেই এখন। সে একা একা কি করবে বুঝতে পারছে না। পরক্ষণে মনে হলো ছোট থেকে বই পড়ুয়া হওয়ার সুবাদে গাড়িতেও সে বই রাখে। আজ রাতটা না হয় বই পড়েই কাটিয়ে দেবে। সে বাইরে যায় বই আনতে। তখন আমেনা বেগমের ফোন আসে। সে গাড়ি থেকে বই নিয়ে ফেরার পথে মাকে কল ব্যাক করে। আমেনা বেগম অস্থির হয়ে বলল, কত রাত হয়ে গেছে বাবু, তুই বাড়ি ফিরবি কখন? আজ অস্বস্তি ফিল করার বদলে হাসলো আহনা, বলল, আজ বাড়িতে ফিরবো না মা। কেন, কোথায় আছিস তুই? সে মাকে সত্যিটা বলল না। হাসপাতালে আছে বললে হাজারটা প্রশ্ন করবে, তাই বলল, এক বন্ধুর বাসায়। হঠাৎ তোর বন্ধুর বাসায় কি? আগে তো বলিসনি। আগে ভাবিনি যে রাতে থাকবো। এটা কেমন কথা? তুই বললি আফরিনের জন্য কসমেটিক্স কিনতে যাবি, এখন বলছিস বন্ধুর বাসায়। ঘটনা কি বাবু? সত্যি করে বল না, তুই লুকিয়ে প্রেম করছিস? আহনাব শব্দ করে হেসে বলে, তুই পাগল হয়ে গেছো মা, তোমাকে না বললাম এখন আর আমার প্রেম করার বয়স নেই। কাল সকালে আফরিনকে কসমেটিক্সগুলো দিয়ে তারপর বাড়িতে ফিরবো, তুমি খেয়ে নিও। রাখছি এখন আমি। কেবিনের সামনে এসে কল কাটে আহনাব। ভেতরে এসে দেখে অর্ষা ঘুমের ঘোরে কাঁদছে আর আবোল তাবোল কিছু বলছে। সে ফোন পকেটে রেখে ব্যস্ত হয়ে এগিয়ে যায়।
অর্ষার মুখের কাছে কান নিয়ে শোনার চেষ্টা করে কি বলছে, তবে কথাগুলো জড়ানো এবং অস্পষ্ট হওয়ায় সে কিছুই বুঝতে পারে না। কপালে হাত দিয়ে দেখে জ্বর আরও বেড়েছে। ডাক্তারকে খবর দিয়ে আনে। তখন ডাক্তার নার্সকে বলে ঘুম থেকে উঠিয়ে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। আহনাব এক কিনারে চুপচাপ বসে থাকে। নার্স জোর করে অল্প একটু খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। এরপর অর্ষা আবার ঘুমিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার পর চেয়ার নিয়ে অর্ষার মাথার কাছে বসে আহনাব। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বই পড়ায় মন দেয়। অর্ষার হাত কাঁপছিল। সে আর চোখে খেয়াল করে শুধু হাত নয়, শরীরও কাঁপছে। সে অর্ষার বাম হাতটা আলতো করে ধরতেই অর্ষা হাত চেপে ধরে শক্ত করে। আহনাব নার্সকে ডেকে বলে আরও কম্বল আনিয়ে ওর গায়ে দিয়ে দিতে। নার্স এসে কম্বল দিয়ে যায়। অর্ষার হাতের মুঠোয় তখনও আহনাবের হাত। অর্ষা জ্বরের ঘোরে কাঁদতে কাঁদতে বাবা মা বলে কাঁদছে। আহনাবের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মেয়েটার জন্য তার মনে মায়ার সঞ্চার হতে শুরু করে ধীরে ধীরে। কেবিনে দোতলায় হওয়ার সুবাদে এক ফালি রোদ্দুর এসে ছাপিয়ে পড়ল অর্ষার চোখে মুখে। সে বন্ধ চোখ কুঁচকে ফেলে, পিটপিট করে চোখ মেলে তাকায়। কোথায় আছে বোঝার চেষ্টা করে কিছুক্ষণ। শোয়া থেকে উঠে বসে চারপাশে তাকিয়ে বুঝতে পারে হাসপাতালে রয়েছে। মাথার মধ্যে এখনো ঝিমঝিম করছে। হাতের ওপর লেপ্টে থাকা রোদ্দুর দেখতে গিয়ে দেখতে পায় মারের দাগগুলো। কষ্টের মাঝেও সে হেসে ফেলে। তুমি উঠে গেছো? ভেতরে আস্তে আস্তে বলল আহনাব। আহনাবের উপস্থিতি অর্ষাকে বিস্মিত করে। চোখের পলকেই গতকালকের দৃশ্যপট চোখের পাতায় ভেসে ওঠে। তবে সকালেও যে লোকটাকে সে এখানে পাবে সেটা আশা করেনি। অথচ অর্ষা জানলই না লোকটা শুধু সকালেই নয়, বরং সারা রাত জেগে হাসপাতালেই ছিল। সে দৃষ্টি নত করে বলল, শরীর কেমন এখন? পাশের চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো আহনাব। অর্ষা এবারেও ছোট উত্তরে বলল, ভালো। সম্পূর্ণ ভালো নয়, শরীরে জ্বর নেই, তবে শরীর কিন্তু দুর্বল। বাড়িতে ফিরে ঠিকমতো খাওয়া দাওয়া করবে, সময় মতো ওষুধও খাবে। জি আচ্ছা। আহনাব ভালো মতো খেয়াল করে দেখল অর্ষা তার দিকে তাকাচ্ছে না, নিজের হাতের দিকে দৃষ্টি রেখে কথা বলছে। কথা বলতে অস্বস্তি বোধ করছে নাকি মেয়েটা এমনই। তার চিন্তা চেতনা শেষ হওয়ার পূর্বেই অর্ষা জিজ্ঞেস করলো, কে আপু কোথায়? সম্ভবত শোরুমে, সকালে তোমায় দেখতে এসেছিল। কয়টা বাজে এখন? আহনাব হাত ঘড়িতে সময় দেখে বলল, 9:40। বাড়ি ফিরতে হবে, কলেজে যেতে হবে। আহনাব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, একদিন কলেজে না গেলে কিছু হবে না, আজ যাওয়ার প্রয়োজন নেই। আজকের দিনটা রেস্ট নাও। চাইলে তুমি হাসপাতালেই রেস্ট নিতে পারো, বাড়িতে তো মনে হয় না রেস্ট নেওয়ার সুযোগ হবে। অর্ষা উত্তর করল না, চুপ করে রইল। আহনাব নিজেই জিজ্ঞেস করলো, থাকবে এখানে? না। ঠিক আছে, তুই নিজের জামা কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি হাসপাতালের বাকি বিল মিটিয়ে আসছি। অর্ষা কিছু বলল না। আহনাবও উত্তরের অপেক্ষা না করে বাইরে বেরিয়ে যায়। 9:25 থেকে আহিল বাড়ির সামনে অপেক্ষা করছে। অর্ষার এতক্ষণে চলে আসার কথা, লেট করছে কেন? আর অপেক্ষা না করে সে নিজেই অর্ষার বাড়িতে চলে যায়। তিয়াস বারান্দায় বসে খেলছিল। আহিলকে দেখে সে দুহাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। আহিল হেসে ওকে কোলে নেয়, জিজ্ঞেস করে, কেমন আছো চাচু? তিয়াস কিছু না বলে আহিলের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। তার মন খারাপ বোঝা যাচ্ছে। আহিল তিয়াসের পিঠে হাত বুলিয়ে বলে, বাবার মন খারাপ? তিয়াস নীরব নির্বিকার। আহিলের কণ্ঠস্বর শুনে কুসুম ঘর থেকে বের হয়। আহিল মনে মনে প্রচণ্ড রকম ঘৃণা করে কুসুমকে। কুসুম যে বোঝে না তা নয়, আহিলের চোখের দৃষ্টি বলে দেয় সে কুসুমকে কতটা ঘৃণা করে। শুধুমাত্র অর্ষার জন্যেই সে সবসময় কুসুমের সঙ্গে ভদ্রতা দেখিয়ে নম্রভাবে কথা বলে। আহিল জিজ্ঞেস করে, অর্ষা কোথায় ভাবি? কুসুমের চোখ মুখ অন্ধকার। সে আহিলের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়, আবার না বলেও উপায় নেই, তাই গম্ভীর হয়ে বলল, জানি না। আহিল বোঝে এই জানিনার পিছনে কুসুম সব জানে, তবে সে আহিলকে কিছু বলবে না, তাই সে কুসুমকেও ঘাটায় না।
তিয়াসকে কুসুমের কোলে দিয়ে বাড়ি থেকে হয়ে কেয়াকে ফোন করে। কেয়া তখন কাস্টমার সামলিয়ে ব্যস্ত, ফোন তোলারও সময় নেই। আহিল ফোনের ওপর ফোন করছে বলে কেয়া উপায় না পেয়ে ফোন রিসিভ করে। আহিল সোজাসুজি অর্ষার প্রসঙ্গে চলে যায়, জিজ্ঞেস করে, অর্ষা কোথায় জানো? কেয়া কয়েক সেকেন্ডের জন্যে হলেও থমকায়, ভাবে আহিলকে সে কি বলবে। সত্যিটা বললে ঝামেলা বাড়বে, সিদ্ধান্ত নিল মিথ্যেই বলবে, তাই সে বলল, অর্ষা আমার সাথে আছে, আজ কলেজে যাবে না। আর শোন, আমি তোকে পরে ফোন দিচ্ছি, ব্যস্ত আছি এখন। আহিল কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। কেয়ার কথাকে সে ভরসা করেনি, সোজা চলে গেছে ওর শোরুমে। লোকজনের ভিড় তো রয়েছে ঠিক, তবে কোথাও এখানে অর্ষা নেই। আহিলকে দেখে কেয়া থতমত খেয়ে যায়। ওর সহকারী এক মেয়েকে 5 মিনিটের জন্য একটু কাস্টমারদের সময় দিতে বলে সে আহিলের কাছে আসে। আহিল চোখ মুখ শক্ত করে বলে,